আমার বাবা আমাকে পড়ানোর জন্য একজন লজিং মাস্টার রাখলেন। সেই লজিং মাস্টারের নাম সুবোধ। আমি তখন ক্লাস 9-এ পড়ি, আর আমার ভাই 7-এ পড়ে। আমরা মাস্টারকে দাদা বলে সম্বোধন করতাম। মাস্টারদা আমাকে ঝর্ণা আর আমার ভাইকে রাব্বি বলে ডাকতেন। মাস্টারদা পড়ালেখায় খুব ভালো ছিলেন, তার সুনাম অনেক ছাত্রছাত্রীর মুখে মুখে। আর তাই তো বাবা সেই মাস্টারদাকে আমাদের বাড়িতে লজিং রাখলেন। বাবা মাস্টারদাকে বললেন, আপনি নিজের পরিবার মনে করে আমার ছেলে মেয়েদের পড়াবেন কি? তাই মাস্টারদা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন। আমাদের প্রতিদিনের পড়া যতক্ষণ না শেষ হতো ততক্ষণ মাস্টারদা নিজের পড়া পড়তেন না। আমাদের ছুটি দিয়ে তারপর তিনি নিজে পাঠে মনোযোগ দিতেন। মাস্টারদার সহযোগিতায় আমি ভালোভাবে এসএসসি পাস করে কলেজে উঠলাম, আর আমার ভাই রাব্বি ক্লাসে প্রথম 10 জনের মধ্যে স্থান করে নিল। আমাদের রেজাল্ট এত ভালো হয়েছিল যে আমাদের মা বাবা মাস্টারদার প্রতি অনেক বেশি আন্তরিক হয়ে উঠেছিলেন। মাস্টারদা আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হলেন। পরিবারের সব কাজকর্ম মাস্টারদার পরামর্শ ছাড়া হতো না। আমার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন, তাই তেমন ছুটি পেতেন না। আর আমার ভাই ছিল ছোট, তাই পরিবারের সকল সমস্যায় মাস্টারদা আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠেন। আমার মা বাবাও মাস্টারদাকে খুব বিশ্বাস করতেন। আমাদের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে সেই পরামর্শ মাস্টারদাই দিতেন। আমাদের পড়ার ঘরটা মূল ঘর থেকে আলাদা ছিল। মূল ঘর এবং পড়ার ঘরের মাঝখানে বাড়িতে প্রবেশ করার রাস্তা ছিল। পড়ার ঘরে 2টি রুম ছিল আর তার সাথে বারান্দা। আমরা এক রুমে পড়তাম আর অন্য রুমে মাস্টারদা থাকতেন। আমি আর মাস্টারদা মুখোমুখি বসতাম, আর আমার ভাই আমার ডান পাশে এবং মাস্টারের বাম পাশে বসে পড়ত। কলেজের পড়া একটু কঠিন হয়। একদিন আমার পড়া কিছুতেই মুখস্থ হচ্ছিল না। মাস্টারদা আমাকে বকাবকি করছিলেন আর বলছিলেন, সারারাত বসে থাকবে, যতক্ষণ না পড়া শেষ হয়। আমার ভাইয়ের পড়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার জন্য তাকে বসিয়ে রাখা হয়েছিল। তখন আমার বাবা বাড়িতে ছিলেন। মাস্টারদার বকাবকি দেখে বাবা ভাইকে বললেন, রাব্বি, তুমি চলে এসো। তোমার দিদির লেখাপড়া এখনো শেষ হয়নি, তাই তোমার দিদি পড়ুক গু। বাবার কথা শুনে ভাইয়া মাস্টারদাকে বলল, তাহলে আমি আজকে যাই? মাস্টারদা তাকে ছুটি দিলেন। তবে আমাকে আরও 3 ঘণ্টা বসিয়ে রেখে সম্পূর্ণ পড়া আদায় করে তবেই ছুটি দিলেন। আসলে মাস্টারদার কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকত, তাহলে মাস্টারদা আমাকে এত ভালো করে পড়াতেন কেন? আর পড়া শেষ হয়ে গেলেও আমাকে বসিয়ে রাখতেন। পড়া সঠিকভাবে আদায় করলেও বলতেন, হয়নি, আরও ভালো করে এখানে বসে পড়া শেখো, তারপর ছুটি হবে গু। মাস্টারদার কথা মা বাবা অনেক বিশ্বাস করতেন। মাস্টারদা যা বলবেন তাই হবে, মাস্টারদার কথা ছাড়া আমার মা বাবা কিছু করতেন না। এতটাই বিশ্বাস করতেন। আর সেই বিশ্বাসের উপরই শেষ পর্যন্ত আঘাত এল। সকালে বাবা আর মাস্টারদা একসাথে ব্রেকফাস্ট করার সময় বাবা বললেন, সুবোধ, দেখো তুমি আমার ছেলের মতো কোনো প্রকার লজ্জা শরমে পড়বে না। মেয়ের পড়া শেষ হয়নি বলে রাব্বিকে আটকে রাখবে না, তাহলে রাব্বির তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। পড়ার চাপ ভারী, সেটা আমি বুঝি। যতক্ষণ সময় লাগে লাগুক, ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ছুটি দেবেন না। প্রয়োজনে সারারাত লাগুক, তুমি তাই করবে। তোমার সংকোচ করার দরকার নেই গি। মাস্টারদা বললেন, হ্যাঁ কাকা, বলে মিটিমিটি হাসলেন। বাবা ছুটি শেষে কাজে চলে গেলেন। একদিন আমি ইংরেজি বড় একটা রচনা পড়ছিলাম। রচনাটি কিছুতেই মুখস্থ হচ্ছিল না। রাত 1টার দিকে আমার ভাইকে ছুটি দিয়ে দিলেন। আমি পড়তে লাগলাম। হঠাৎ মাস্টারদার একটি পা আমার পায়ে লেগে গেল। আমি ভাবলাম গুরুজনের গায়ে পা লাগিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি পা সরিয়ে নিলাম এবং তাকে প্রণাম করলাম। মাস্টারদা উৎসাহ দিয়ে আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন আর বললেন, লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছ। তবে একটা কথা মনে রাখবে, যার সাথে ভুলবশত খারাপ আচরণ করে ফেলবে, তার কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেবে। তাহলে দেখবে তুমি একদিন অনেক বড় হবে, তোমায় কেউ পেছনে ফেলতে পারবে না গি। আমি বললাম, হ্যাঁ দাদা, ঠিক আছে গু। আমি খেয়াল করলাম মাস্টারদা আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছেন। মাস্টারদা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যে আমি পড়তে পারছি না। আমার কণ্ঠরোধ হয়ে আসছিল, গলাটা ভাঙা ভাঙা হয়ে গেল। পড়ার দিকে একটুও মনোযোগ দিতে পারছিলাম না, তারপরও সহ্য করে বসেছিলাম। আমি মাস্টারদাকে প্রশ্ন করলাম, আপনি এভাবে তাকিয়ে কি দেখছেন? মাস্টারদা বললেন, আমি তোমার মাঝে এমন কিছু দেখেছি যা শুধু দেখা যায়, বলা যায় না গি। মাস্টারদার কথা আমি কিছুই বুঝলাম না, অবাক হয়ে গেলাম।
আমি তাকে বললাম, আজ আমি আর পড়ব না, আমি চলে যাই। মাস্টারদার তাকানো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। সেদিনের মতো মাস্টারদা পড়া শেষ করলেন। সেদিন আমার পড়া শেষ না হলেও আমাদের দুজনকে একসাথে ছুটি দিয়ে দিলেন। মাস্টারদার নজরটা আমার কাছে কেমন যেন মনে হতে লাগল। পরের দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। সকালে যথারীতি আমরা দুই ভাইবোন পড়তে বসলাম। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল, মাঝে মাঝে মুচকি হাসি আসছিল। আমার ভাই একবার বলে ফেল, দিদি হাসছিস কেন? আমি তাকে ধমক দিলাম। সাথে সাথে মাস্টারদাও একটু থেমে রাব্বিকে থামিয়ে দিলেন। আমি হাঁপিয়ে বাঁচলাম। এর মধ্যে আমার কলমের কালি শেষ হয়ে গেল, আর কাছে কোনো কলম ছিল না। তাই মাস্টারদা রাব্বিকে কিছু টাকা দিয়ে আদেশ করে বললেন, রাব্বি, মোড়ের দোকান থেকে একটা কলম নিয়ে এসো। দোকানে যাওয়ার আদেশ পেয়ে খুশিতে নাচতে নাচতে রাব্বি চলে গেল। রাব্বি চলে যেতেই মাস্টারদা রাব্বির পেন্সিলটা আমাকে দেওয়ার বাহানা নিয়ে আমার পাশে এসে বসলেন। আমি অঙ্ক করছিলাম, কিন্তু আমার মন ছিল মাস্টারদার উপর। রাব্বি চলে যাওয়ার পর মাস্টারদা আমার সাথে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করলেন। আমি বললাম, মাস্টারদা, আপনি আমার শিক্ষক, বাবার সমতুল্য। আপনি এমন করবেন না গি। এমন সময় রাব্বি ঘরে এসে হাজির হল। সেদিন থেকে আমি যেন আরও বেশি মাস্টারদাকে নিয়ে নানান চিন্তায় পড়ে গেলাম। আসলে মাস্টারদার ইদানিং কি হল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। মাস্টারদা তো আগে এমন ছিলেন না। একদিন দুপুরে সবাই দিবানিদ্রায় মগ্ন। আমি ঘুমাতে যাওয়ার অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হলাম। মাস্টারদার কথা মনে পড়ছিল। আমি ভাবলাম, গিয়ে দেখি মাস্টারদা কি করছেন। উকি দিয়ে দেখলাম, মাস্টারদা ঘুমাননি, বরং আমাকে দেখামাত্রই চমকে উঠলেন। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, মা গভীর ঘুমে ঘুমিয়ে আছেন। তারপর চুপি চুপি মাস্টারদার রুমে গেলাম। আমি মাস্টারদার রুমে গিয়ে ডাক দিতেই তিনি উঠে পড়লেন। আসলে তিনি জেগেই ছিলেন। আমি বললাম, আপনি এত রাত, মানে এতক্ষণ ধরে ঘুমান না কেন? মাস্টারদা বললেন, আমার ঘুম আসছিল না। তারপর আমাকে উল্টো জিজ্ঞেস করলেন, তুমি এই দুপুরে আমার রুমে কেন? আমি আপনার রুমে এসেছি একটা প্রয়োজনে। কি প্রয়োজন? আপনি ওই দিন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? আপনি বলছিলেন, সেটা শুধু দেখা যায়, বলা যায় না। মাস্টারদা আমার কথা শুনে অবাক হয়ে বললেন, সেটা তোমাকে এখনই বলতে হবে? যাও, তুমি এখন তোমার রুমে গিয়ে ঘুমাও। তোমার মা দেখলে বকা দেবে। আমি তখন বললাম, আপনি এখন আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দেবেন? এখন দুপুরবেলা, এই মুহূর্তে লেখাপড়া মাথায় কাজ করবে না। কাল সকালে আমি বুঝিয়ে দেব। যদি অঙ্ক না বোঝান, তাহলে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখেছিলেন সেটা বলুন। আপনি তো বলেছিলেন, সেটা দেখা যায় কিন্তু বলা যায় না। আমি এটার উত্তর না শুনে কিছুতেই আপনার রুম থেকে বের হব না। আমার এমন জেদ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, তুমি তো কোনোদিন এমন করো না। আজ কি তোমাকে ভূতে ধরেছে নাকি? আমি বললাম, আপনি যেদিন আমার দিকে তাকিয়ে বলেছিলেন, এটা দেখা যায় কিন্তু বলা যায় না, সেদিন থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আমার বারবার জানতে ইচ্ছে হয়, কি এমন জিনিস আমার মাঝে আছে, যা দেখা যায় কিন্তু বলা যায় না? আজ দুপুরেও কিছুতেই ঘুম আসছিল না এই কথা ভাবতে ভাবতে। মাস্টারদা তখন বললেন, শোনো, আজ না, কাল আমি সত্যিটা বলবো। এখন যাও, গিয়ে ঘুমাও। ঝর্ণা তখন বাধ্য হয়ে তার রুমে ফিরে গেল। পরদিন আমার বাবা আসলেন। এসে মাস্টারদাকে ডাক দিলেন এবং বললেন, কেমন পড়াচ্ছেন আমার ছেলে মেয়েদের? এবার কি তারা ভালো রেজাল্ট করতে পারবে? মাস্টারদা বললেন, হুম কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। ওরা এবারও ভালো রেজাল্ট করবে, আপনি নিশ্চিত থাকুন। মাস্টারদার কথা শুনে বাবা আস্থা পেলেন। বাবা বাড়িতে 2 দিন ছুটি কাটিয়ে আবার কাজে চলে গেলেন। পরের দিন আমরা মাস্টারদার কাছে পড়তে বসলাম। মাস্টারদা বললেন, আজ পড়া শেষ না করে কারও ছুটি হবে না। আমি আজ পড়া শিখে আসিনি। মাস্টারদা আমার ছোট ভাইয়ের পড়া আদায় করে নিয়ে বললেন, তুমি চলে যাও, তোমার ছুটি। রাব্বি ছুটি পেয়ে চলে গেল। আমি বললাম, আমি তো স্যার আজ পড়া শিখিনি। কেন শেখনি? তোমার বাবাকে আমি কথা দিয়েছি, তুমি এবং তোমার ভাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। মাস্টারদা, আপনিই তো আমার পড়ালেখার মনোযোগ নষ্ট করেছেন। আপনার জন্যই আমি পড়া শিখে আসতে পারিনি। কেন, আমি আবার কি করেছি? মাস্টারদা, সেই কথার উত্তর তো পেলাম না। ও তাই? সেটার জন্য তুমি পড়া মুখস্থ করতে পারোনি? ঠিক আছে, আজ রাতে তুমি আমার রুমে এসো, আমি বলবো। তখন তোমার উত্তর পেয়ে যাবে। আপনি এখনই বলুন, আমি রাতে আসতে পারব না।
এই কথা আমি এখন বলতে পারব না। আজ রাতে এসো। যাও, এখন তোমার ছুটি গু। মাস্টারদার এমন কথা শুনে আমার অনেক রাগ হল। কি এমন কথা যা দিনে বলা যাবে না, রাতে বলতে হবে? আসলে আমি মাস্টারদার লক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। ভাবলাম আজ রাতে তার কাছ থেকেই কথাটা জেনে নেব। রাত হল। আমি চুপি চুপি মায়ের রুমে গিয়ে দেখলাম মা ঘুমাচ্ছেন। তারপর মাস্টারদার রুমে গেলাম। কিন্তু গিয়ে দেখি মাস্টারদা রুমে নেই। এত রাতে মাস্টারদা কই গেলেন? আমি রুমটা ভালো করে খুঁজে দেখলাম তিনি নেই। তারপর বের হয়ে বাথরুমের দিকে গেলাম, সেখানেও খুঁজে পেলাম না। আমি ডাক দিলাম, সুদেব দাদা, আপনি কোথায় গেলেন? কাউকে না পেয়ে মায়ের রুমে গিয়ে মাকে ডাক দিয়ে বললাম, মাস্টারদা কোথায় গেল? মা বললেন, কি বলিস? মাস্টারদা তো কোথাও যাওয়ার কথা না, বাইরের গেট তো লক করা। হঠাৎ মনে পড়ল ছোট ভাই রাব্বির রুমটা চেক করা বাকি। আমি রাব্বির রুমে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তাতে চমকে উঠলাম, মাস্টারদা রাব্বির ঘরে লাশ হয়ে পড়ে আছেন। আমি মাকে ডেকে বললাম, কি হলো এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাস্টারদার শরীরে তো কোনো আঘাতের চিহ্ন নেই, তাহলে উনি মারা গেলেন কিভাবে? আমার ছোট্ট ভাইটা বিছানা থেকে উঠে বলল, আমি সব জানি, মাস্টারদা কিভাবে মারা গেছেন গু। রাব্বিকে জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেছে বল। রাব্বি তখন যা বলল তা শুনে আমার আত্মা কেঁপে উঠল। রাব্বি বলল, মাস্টারদা মরার আগে আমার রুমে এসে আমায় ডাক দিয়ে দরজা খুলতে বললেন। আমি দরজা খুলে দিতেই তিনি ভেতরে আসলেন। তারপর আমায় বললেন, আজ আমার মেয়ের আত্মা কিছুতেই আমাকে ছাড়বে না, আমাকে আজ মেরেই ফেলবে। আমি তাকে বললাম, কই আপনার মেয়ে? মাস্টারদা বললেন, আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পারবি না। তুই তোর আপুকে বলিস। আমি তোর আপুর দিকে তাকিয়ে থাকতাম, কারণ তোর আপুর চেহারায় আমি আমার মৃত মেয়ের আত্মাকে দেখতে পেতাম। আমার মেয়ে আমাকে ইশারায় বলত, এটা কাউকে বলা যাবে না। তুমি আমায় দেখতে পারবে, কিন্তু কাউকে বলতে পারবে না। আমি যখন ঝর্ণার দিকে তাকিয়ে থাকতাম, তখন ঝর্ণার চেহারায় আমার মেয়ের আত্মার ছবি দেখতে পেতাম। আর আজ যখন সিদ্ধান্ত নিলাম ঝর্ণাকে সব বলে দেব, তখন আমার মেয়ে বারণ করেছিল এই কথাটা বলতে। আমি আমার মেয়ের আত্মাকে বলেছিলাম, আমি ঝর্ণাকে আর মিথ্যা বলতে পারব না। এই কথা বলার জন্যই আমার মেয়ের আত্মা আজ আমাকে মারতে এসেছে, আজ আমার প্রাণ কেড়ে নেবে গু। আমি রাব্বিকে জিজ্ঞেস করলাম, তুই এসব কিভাবে জানলি? রাব্বি বলল, মাস্টারদা ভয়ে আমার রুমে চলে এসেছিলেন এবং আমার হাতে একটি চিঠি দিয়ে বলেছিলেন, এটা তোর আপুকে পড়তে দিস। চিঠিতে এসব লেখা ছিল, মৃত্যুর আগে তিনি সব লিখে গেছেন গু। তখন আমি বুঝতে পারলাম মাস্টারদা কেন আমার দিকে ওভাবে তাকিয়ে থাকতেন।